যদি তোমরা রোজ দিনের কাজের ফাঁকে হাতে মাত্র 2টো দিন সময় বের করে এমন কোথাও থেকে ঘুরে আসতে চাও যেখানে তোমরা পাবে পাহাড়েরও ছোঁয়া, থাকবে ঝর্ণা আর দুর্দান্ত সুন্দর কয়েকটা লেক, আর সঙ্গে থাকবে মনোরম পরিবেশ আর প্রকৃতির চোখ ধাঁধানো সৌন্দর্য, তাহলে তোমাদের সাজেস্ট করব এই জায়গাটা থেকে তোমরা একবার ঘুরে আসতেই পারো। নমস্কার, আমি রাই আর আমার জগতে আবার সবাইকে স্বাগত। আমরাও কাজের ফাঁকে মাত্র 2টো দিন সময় বের করে চলে গিয়েছিলাম এই জায়গাটায় ঘুরতে। গিয়েছিলাম আমরা 4 জন, আর আমাদের পুরো জার্নিটা ছিল বাইকে। আর এর মূল কারণ হলো আমার বর আর আমার দেওর দুজনেই বাইকে করে বেড়াতে যেতে ভীষণ ভালোবাসে। আর আজকে আমাদের পুরো জার্নিটা থাকছে তোমাদের সামনে। আমরা সকালে বাড়ি থেকে বেরিয়েছিলাম 6টার দিকে, আর প্রথমেই খড়গপুর থেকে যাওয়ার পথে আমরা গিয়েছিলাম গুপ্তমণির মন্দিরে। এখানের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা দুর্গা। প্রথমেই মাকে দর্শন করে প্রণাম করে নিয়ে চারপাশটা একটু বেরিয়ে দেখছিলাম। মন্দিরের ঠিক গায়ে এমন একটা জায়গা করা রয়েছে যেখানে সমস্ত ভক্তরা তাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য ছোট ছোট মাটির হাতি, ঘোড়া এগুলো বেঁধে দিয়ে যায়। শুনেছি এখানের মা নাকি ভীষণ জাগ্রত। মায়ের দর্শন করে এসে ওখানে পাশেই কতগুলো খাওয়ার দোকান ছিল, তার মধ্যে একটাতে ঢুকেছিলাম আমাদের টিফিনটা সেরে নেব বলে। আমি নিয়েছিলাম লুচি ঘুগনি, আর বাকিরা নিয়েছিল মুড়ি ঘুগনি আর চপ। টিফিন সেরে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম, আর যাচ্ছি এখন শালবনির জঙ্গলের ভেতর দিয়ে। গোটা রাস্তাটা কি অপূর্ব সুন্দর। রাস্তার দুধারে রয়েছে সারি দিয়ে লম্বা লম্বা শাল গাছ, আর মাঝখান থেকে কালো পিচের আঁকাবাঁকা রাস্তা। ভীষণ সুন্দর ছিল রাস্তাটা, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল রাস্তাটার মধ্যে দিয়ে যাওয়ার সময়। মনে হচ্ছিল গোটা রাস্তাটাই রেকর্ড করি। আসলে এই সবের জন্যই তো বাঁধা ধরা জীবন থেকে 2 দিনের জন্য বেরানো, তাই না? খুব সুন্দর ছিল রাস্তাটা। গাছগুলো এক একটা জায়গায় এত লম্বা লম্বা ছিল, এতটা ঘন হয়েছিল যে ওখানে সূর্যের আলো খুব কম পৌঁছাচ্ছিল, অনেকটাই ছায়া ছায়া হয়েছিল। আর সেই জায়গাগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। এরপরে আর কিছুটা রাস্তা গিয়ে আমরা সবাই একটু দাঁড়িয়েছিলাম। উদ্দেশ্য এই প্রকৃতির সৌন্দর্যের মাঝে নিজেদেরকে একটু ক্যামেরাবন্দি করা। আর তারপর এখন তো আবার রিলসের যুগ, তাই আমরা সবাই যে যেমনভাবে পারলাম তেমনভাবেই কয়েকটা ফটো ভিডিও তুলে নিলাম। ঘুরতে গিয়ে শুধু তো আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলেই হবে না, কিছু কিছু তো স্মৃতি হিসেবে নিজেদের সঙ্গে আনতেও হবে বলো। জায়গাটা এত ভালো লেগেছিল আমাদের, ওখানে বেশ অনেক সময় ধরে চললো সেই প্রচেষ্টা। সবারই কয়েকটা ভালো ফটো ভিডিও তুলে নিয়ে আবার আমরা রওনা দিয়েছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর ওখান থেকে যাওয়ার পথে সবার প্রথমে যে জায়গাটা পড়েছিল সেটা হলো ঝাড়গ্রামের রাজবাড়ি। তবে এটা কিন্তু এখনো পর্যন্ত ব্যক্তিগত সম্পত্তি, কোনো দর্শনীয় স্থান নয়। সেই জন্য আমরা বাইরে থেকে দেখে কয়েকটা ছবি তুলে নিয়েই ওখান থেকে চলে এলাম। আর ওখান থেকে এরপরে আমরা গিয়েছিলাম কনক দুর্গা মন্দিরে। এই মন্দিরে যাওয়ার পথে দুধারে ছিল ঘন জঙ্গল, আর এখানে অনেক পুরনো সব গাছ রয়েছে, যেই গাছগুলো নাকি আর কোথাও পাওয়া যায় না। তাই এই পুরো জায়গাটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে। আর রাস্তার ধারে প্রত্যেকটা গাছের গায়ে ওই গাছগুলোর নাম লেখা ছিল। আর জানো তো, মন্দিরে যাওয়ার পথে ছিল প্রচুর হনুমান, আর বেশিরভাগ হনুমানের কোলে ছিল তাদের ছোট্ট একটা করে বাচ্চা। জঙ্গলের মধ্যে দিয়ে অনেকটা রাস্তা পেরিয়ে তারপরে অবশেষে আমরা এসে পৌঁছালাম কনক দুর্গা মন্দিরে। এই হচ্ছে কনক দুর্গা মন্দির। আর নাম শুনে তো তোমরা বুঝতেই পেরেছো, এখানকার অধিষ্ঠাত্রী দেবী হলেন মা দুর্গা। আর এই মন্দিরটি 500 বছরেরও বেশি পুরনো। আর একসময় এই মন্দিরটা চিল্কিগড়ের রাজবাড়িরই মন্দির ছিল। তবে জানো তো, আগে এই মন্দিরে 2 ফুট লম্বা সোনার মা দুর্গার বিগ্রহ ছিল। তবে এক সময় কোনোভাবে ওই বিগ্রহটি চুরি হয়ে যায়, আর তারপর থেকেই এখানে অষ্টধাতুর মা দুর্গার বিগ্রহ প্রতিষ্ঠিত। আর এখানে মেইন মন্দিরের পাশে রয়েছে একটি লক্ষ্মীনারায়ণের মন্দির।
বাইরে থেকে সমস্ত জায়গার ছবি তোলা গেলেও মন্দিরের গর্ভগৃহের ছবি তোলা নিষিদ্ধ রয়েছে। আর এই মন্দিরেরই পাশ থেকে বয়ে গেছে ডুলুং নামে এক নদী। আমরা দুটো মন্দিরে দর্শন করে চলে গিয়েছিলাম ওই নদী দেখতে। নদীটার ওই পাড়েই রয়েছে চিল্কিগড়ের রাজবাড়ি। ভারী সুন্দর ছিল জায়গাটা দেখতে। নদীতে বেশি জল তো ছিল না, তবে ওই কম জলের ওপর থেকেই যখন হালকা হাওয়া বয়ে যাচ্ছিল তখন দেখতে ভারী মিষ্টি লাগছিল। আর ওই হাওয়াটা যখন আমাদের গায়ে লেগে বয়ে যাচ্ছিল তখন আরো বেশি রিফ্রেশিং লাগছিল। এই মন্দির দর্শনে যারাই এসেছিলেন ঠাকুর দর্শন করে তারা প্রত্যেকেই এই নদীর ধারে বেড়াতে আসছিলেন। এখানে এসে সবাই কত ছবি তুলছিল, আর আমরাও তার ব্যতিক্রম নই। আর আমরা যে যেমন পারছিলাম তেমন ভাবেই নিজেদের কতগুলো করে ছবি তুলেছিলাম। আর এই ছবি তুলতে গিয়ে তো আবার কিছু হাস্যকর ছবিও ক্যামেরাবন্দি হয়েছে। ওখানে মনের মতো কয়েকটা ছবি তুলে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কনক দুর্গা মন্দির থেকে। আর এর পরে আমরা গিয়েছিলাম চিল্কিগড়ের রাজবাড়ি দেখতে। এখানে দুটো মন্দির দেখলাম, একটা নতুন আর একটা দেখলাম একদম পুরনো। আমরা যখন যাই তখন দরজা বন্ধ ছিল বলে নতুন মন্দিরটা কোন ঠাকুরের মন্দির সেটা ঠিক বুঝতে পারলাম না, তবে পুরনো মন্দিরের দরজা কিন্তু খোলা ছিল। আর দূর থেকে দেখলাম যে ওটা রাধা মাধবের মন্দির। ঠাকুরকে প্রণাম করে এলাম রাজবাড়ির দিকে। এই হচ্ছে চিল্কিগড়ের রাজবাড়ি। তবে সংস্কারের অভাবে বর্তমানে এই রাজবাড়ির পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয়। আমরা ওখানে কেউই বাইক থেকে নামিনি, আমরা সবাই বাইকে বসেই পুরো জায়গাটা দেখে নিয়েছি। এই চিল্কিগড়ের রাজবাড়ি দেখে এরপর আমরা সবাই মিলে রওনা দিলাম আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এইখান থেকে আমরা গিয়েছিলাম বেলপাহাড়িতে। সেখানে গিয়ে প্রথমেই একটা হোটেল দেখে আমাদের লাঞ্চটা সেরে নিয়েছিলাম, কারণ এই বেলপাহাড়িতেই রয়েছে ওখানকার শেষ বড় মার্কেট। এরপরে সেরকমভাবে মার্কেট কিন্তু ওখানে আর নেই। সেদিন দুপুরে আমরা সবাই চিকেন থালি অর্ডার করেছিলাম, আর থালির মধ্যে ছিল শাক ভাজা, ডাল, লাউ চিংড়ি, ঝিঙ্গে আলু পোস্ত, আর দিয়েছিল আলু ভাতে। আর সেই সঙ্গে আমরা তো সবাই 1 প্লেট করে চিকেন নিয়েছিলাম। আর খাওয়ার শেষে আবার 1 কাপ করে টক দই দিয়েছিল। খাওয়া দাওয়া সেরে আমরা চলে গিয়েছিলাম ঘাগরা জলপ্রপাত দেখতে। এটা একটা জলপ্রপাত হলেও আমরা যখন গিয়েছিলাম তখন ওখানে জল খুব একটা বেশি ছিল না, একেবারে কম ছিল বললেই চলে। তখন জল এতটাই কম ছিল যে নিচের পাথরগুলো পর্যন্তও সব পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। এই জায়গাটা থেকেই জলটা ধাপে ধাপে নিচের দিকে নেমে যাচ্ছিল, তাই এইখানেই জলের শব্দটা ছিল সব থেকে বেশি। যদি এটা বর্ষাকাল হতো তাহলে এই পুরো জলপ্রপাতের জলটা একদম ভরা থাকতো। সবাই তো এই জায়গাটায় এসে স্নানও করে। আর আমার বর ভাই ওরা তো সবাই বলে গিয়েছিল যে ওখানে গিয়ে স্নান করবে, কিন্তু গিয়ে দেখলো যে এতটাই জল কম, তাই ওখানে আর স্নান করলো না। একদম ভর দুপুরে পৌঁছেছিলাম আমরা ওখানে, তাই স্নান না করা হলেও ওখানেই গরমের জন্য কিছুটা সময় রেস্ট নিয়েছিলাম। আর এই জলপ্রপাতে যাওয়ার পথেই একটা আখের রসের দোকান আর একটা আইসক্রিমের দোকানও বসেছিল। আমরা আধ ঘন্টা মতো রেস্ট নিয়ে ওখান থেকে বেরোনোর সময় এসেছিলাম এই আখের রসের দোকানে। সবাই মিলে আখের রস খেলাম, আর ওই দুপুরে ঠান্ডা ঠান্ডা আখের রস কি ভালো লাগছিল খেতে। আর জানো তো আখের রসটা কি মিষ্টি ছিল। আমরা তো প্রথমে দেখে বুঝতেই পারিনি, কারণ আখগুলো না ভীষণ সরু সরু ছিল। ওই সেই বাঁশের কঞ্চি হয় না, ঠিক সেই রকম দেখতে ছিল আখগুলো। তবে আখগুলোতে কিন্তু রসও ভালো ছিল আর মিষ্টিও ছিল প্রচণ্ড বেশি। সচরাচর আমরা এখানে যে আখের রস খাই এতটা কিন্তু মিষ্টি হয় না। যা মিষ্টি গুড় জলকেও হার মানিয়ে দেবে জানো। ভীষণ ভালো খেতে ছিল আখের রসটা। সবাই মিলে আখের রস খাওয়ার পরে ওই যে ওখানে একটা আইসক্রিমের দোকান ছিল, আমি আবার একটা আইসক্রিম নিলাম। ওরা কেউ আর আইসক্রিম নিল না।
আর আইসক্রিমটা নিয়েছিলাম কেশর পিস্তা ফ্লেভারের, ওটাও দুর্দান্ত খেতে ছিল। ওই দুপুরবেলায় আখের রস আর এই আইসক্রিমটা এত রিফ্রেশিং ছিল, ভীষণ ভালো লাগলো খেয়ে। আর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম কেতকি ঝর্ণার দিকে। আর ওখানে যেতে হয়েছিল যে রাস্তাটা দিয়ে, সেটাও খুব সুন্দর রাস্তাটা। রাস্তার দুই ধারে ছিল সারি দিয়ে সবুজ গাছ, আর যেতে যেতে চোখে পড়ছিল দূরের পাহাড়, দুধারের সবুজ গাছপালা, আর মাঝখানের কালো আঁকাবাঁকা রাস্তা দিয়ে দূরের ওই সব পাহাড়গুলো দেখতে দেখতে কোথা থেকে কতটা যে রাস্তা কেটে গেল বুঝতেই পারলাম না। যত ভেতরে যাচ্ছিলাম তত ছিল ওখানে একেবারে গ্রাম্য পরিবেশ। এইভাবে অনেকটা রাস্তা পেরিয়ে আমরা অবশেষে পৌঁছলাম কেতকি ঝর্ণায়। আর জানো তো, দূর থেকে ওই জায়গাটা দেখে আমার এতটা ভালো লেগে গিয়েছিল, আমি ওখানে কিছুটা দূরেই ওকে বললাম আমায় এখানেই নামিয়ে দাও, তুমি চলে যাও, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। দূর থেকেই জায়গাটাকে অপূর্ব সুন্দর দেখাচ্ছিল, আর কাছে গিয়ে তো আমি একেবারেই বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। জায়গাটা ছিল ছবির মতো সুন্দর। ওই সেই আমরা ছোটবেলায় ড্রয়িংয়ে সিনারি আঁকতাম না, একটা ছোট্ট নদী, জঙ্গল আর পাহাড় দিয়ে ঘেরা, ঠিক সেই রকম। আর সেই সিনারিতে ম্যান্ডেটারি ছিল পাহাড়ের কোলে সূর্যোদয় বা সূর্যাস্ত। আর আমরা যখন ওখানে যাই, প্রকৃতি কিন্তু ওই ম্যান্ডেটারি সিনটার কথা আমাদেরকে দেখাতে একদম ভোলেনি। আমরা তো ওখানে গিয়েছিলাম বিকেলে, আর সেই সময় ওখানে চলছিল পাহাড়ের কোলে সূর্যাস্ত। ঠিক যেন কেউ ড্রয়িং বইয়ের একখানা পাতা আমার চোখের সামনে মেলে ধরেছে। আর ওখানে ছিল একটা লেক। জায়গাটার নাম কেতকি ঝর্ণা হলেও আমরা যখন ওখানে যাই তখন কিন্তু আমরা গিয়ে লেক দেখেছিলাম। হয়তো বা বর্ষাকাল করে যখন পাহাড়ির গা দিয়ে জল নেমে আসে তখন হয়তো কোনো ঝর্ণা দেখা যায়, কিন্তু আমরা তো ওখানে প্রথমবার গিয়েছিলাম, আর গিয়ে ওখানে কোনো ঝর্ণা আমরা দেখতে পাইনি, শুধু লেকটাই দেখেছিলাম। আর লেকটাও ছিল অপূর্ব, দেখে দুটো চোখ জুড়িয়ে যায়। আমি জানি না ক্যামেরায় ঠিক কতটা প্রকৃতির সৌন্দর্য ধরা পড়েছে, আর তোমরাই বা কতটা সৌন্দর্য বুঝতে পারছো, তবে সামনে থেকে জায়গাটা ছিল একেবারে ভাষা হারিয়ে ফেলার মতো। আর এই লেকে এতটা জল ছিল, আর জলটা এতটা পরিষ্কার ছিল যে ওরা সবাই দেখে বলছিল আগে যদি ঘাগরা জলপ্রপাতে না গিয়ে এই জায়গাটায় চলে আসতাম তাহলে এখানেই আমরা সবাই স্নান করতাম। কিন্তু তখন তো প্রায় সন্ধে হতে যায়, আর সেই জন্যই ওদের স্নানটা তো আর হলো না। ওখানে কিছু সময় থেকে রেস্ট নিয়ে তারপর আমরা রওনা দিলাম আমাদের হোমস্টের দিকে। আর কিছুটা গিয়েই আমরা পৌঁছেছিলাম আমাদের হোমস্টেতে। এই হলো আমাদের হোমস্টে। এখন এটিই হলো আমাদের আগামী 2 দিনের ঠিকানা। আর দেখো, ওখানে গিয়ে আবার একটা ডালিয়া ফুল দেখতে পেয়েছি, একদম আমার নেল পলিশের কালারে। এটা হলো একজনের বাড়ি। ওনারা নিচতলার পেছন দিকে থাকেন, আর নিচতলার সামনের দিকটা আর ওপরতলাটা কেউ আসলে এরকম ভাড়ায় দেন হোমস্টে হিসাবে। চলো প্রথমে গিয়েই আগে তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই। প্রথমে দরজা দিয়ে ঢুকেই রয়েছে বাথরুম। বেশ ভালোই বাথরুমটার মধ্যে আবার শাওয়ার আর গিজারও রয়েছে। আর রুমের ভেতরে ছিল 2টো সিঙ্গেল খাট, আর সঙ্গে ছিল 5x7 2টো উডেন বেড, সঙ্গে একটা আলনাও ছিল, আর 2টো কাঠের খাটের মিডিলে একটা আয়নাও লাগানো ছিল। আর রুমের মধ্যে বড় বড় 4খানা জানালা ছিল। আমরা তো এখানে প্রথমবার এলাম, তবে ভাই এর আগে 2-3 বার এখান থেকে ঘুরে গেছে, আর ও যতবার এসেছে ততবারই এই রুমটাতেই নাকি এসেছিল। আর এই রুমটা ওর এত ভালো লাগে, তাই এইবারে আসার আগেও ও এই রুমটাই বুক করে রেখেছিল। ভাইয়ের এই রুমটা সব থেকে বেশি ভালো লাগার কারণ হলো এই ব্যালকনিটা। এই ব্যালকনিটা বেশ অনেকখানি বড়, আর যেটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হলো এই ব্যালকনি থেকে দেখা যায় ওই যে দূরের পাহাড়। সকাল সন্ধে এই জায়গাটা থেকে ভিউটা ভীষণ সুন্দর আসে। আমরা ওখানে গিয়ে পুরো জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখলাম। ব্যালকনিতে একটা কাগজ ফুলের গাছ ছিল, বেশ বড় নয়,
তবে ছোট হলেও কি হবে, ফুল ধরেছিল অনেকটা, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর তারপরে গেলাম ছাদে। ছাদে এসেও সব দিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। একটা জিনিস দেখলাম জানো, ওখানে না সব গাছগুলোর মধ্যে টগর ফুলের গাছ আর জবা ফুলের গাছটা ভীষণভাবে হয়েছিল, আর ফুলও হয়েছিল খুব বেশি। এই যে দেখো, ওদেরই একটা টগর গাছে কত ফুল হয়ে আছে, গাছটা কত বড় হয়েছে, পুরো একতলার সমান, আর ওপর দিকটা তো ফুলে ভরা। আর এই বছর তো প্রত্যেকটা আম গাছেই মুকুল হয়েছিল খুব বেশি, সে ছোট হোক কিংবা বড় গাছ। আর ওদের ওখানেও আম গাছগুলোই সেটা একদম ব্যতিক্রম হয়নি। আর আমাদের হোমস্টেটার নাম ছিল কাকড়াঝোড় হোমস্টে। ওখানে কিছু সময় আমরা থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছিলাম একটা জায়গায় যাব বলে। জায়গাটা বেশি দূরে নয়, ওখান থেকে খুব কাছে। ওই যে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা গল্প অবলম্বনে নির্মিত বিখ্যাত বাংলা ছবি চার মূর্তি যেখানে শুটিং হয়েছিল, সেই জায়গাটা দেখব বলে। এই কাকড়াঝোড়ে যারাই বেড়াতে আসেন ওনারা সবাই একবার করে জায়গাটা দেখে যান। জায়গাটা দেখে নিয়ে আমরা ওখানেরই কাছাকাছি একটা চা দোকানে বসে সবাই চা খেয়েছিলাম। তারপর হোমস্টেতে ফিরে এসে সন্ধেবেলায় টিফিনে নিয়েছিলাম পেঁয়াজি মুড়ি, সঙ্গে ছিল একটা কাঁচা লঙ্কা আর একটা কাঁচা পেঁয়াজ। টিফিন করে উঠতেই তো আমাদের অনেকটা সন্ধে হয়ে গেছে। রুমের জানালা থেকে বাইরের আকাশের চাঁদটা দেখতে পাচ্ছিলাম, এত ভালো লাগলো দেখে। আবার সন্ধেবেলায় ব্যালকনিতে বেরিয়ে এসেছিলাম, সেখানে দাঁড়িয়ে কিছু ছবি ভিডিও তুলে নিয়ে আবার চলে গেলাম আমাদের রুমে। আমার তো ভীষণ ঘুম পাচ্ছিল, কিন্তু যেহেতু আর কিছুক্ষণ পরেই আবার খেতে যেতে হবে নিচে, তাই আর ইচ্ছে করেই ঘুমালাম না। ভাবলাম একেবারে খেয়ে এসে তারপরেই ঘুমোবো, কারণ সারাদিনে যা পরিশ্রম হয়েছে সবার, শুয়ে পড়লে তো ঘুমিয়েই পড়বো, সেই জন্যেই জেগে বসে রইলাম। তারপর ওই 9:30টার দিকে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম নিচে, ওখানেই খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর সেদিন রাতের মেনুতে ছিল ভাত, আলু ভাজা আর কাঁকড়াঝোড় স্পেশাল দেশি মুরগির ঝোল। এতটা টায়ার্ড ছিলাম যে খেয়ে দিয়েই আমরা সবাই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ভীষণ ফ্রেশ লাগছিল। আর ঘুম থেকে উঠে সবার প্রথমেই আমি ব্যালকনিতে এসে বসেছিলাম। তোমাদেরকে বলেছিলাম না যে ব্যালকনি থেকে ভিউটা খুব সুন্দর আসে। ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, তবে খালি চোখে ওই পাহাড়ের ওপরে কুয়াশা দেখতে ভীষণ ভালো লাগছিল। আমরা বেশ কিছু সময় ওই ব্যালকনিতে বসেই আমাদের সকালটা কাটালাম। আর তারপরে আমরা সবাই মিলে রেডি হয়ে নিচে চলে গেলাম। নিচে ছিল আমাদের টিফিনের ব্যবস্থা। সকালে টিফিন কি করব সেটা কিন্তু আমরা আগে থেকে কেউই বলে দেইনি, ওনারা নিজে থেকেই এই ব্যবস্থা করে রেখেছিলেন। ব্রেকফাস্টে ছিল লুচি, কালো জিরে দিয়ে সাদা আলুর তরকারি আর ডিম সেদ্ধ। লুচি তো আমার অল টাইম ফেভারিট, আর সেই জন্যেই তো আমি যাওয়ার দিনেও লুচি খেয়েছিলাম। ওরা সবাই ঘুগনি মুড়ি খেলো, কিন্তু আমি লুচিটা দেখে ওটাই নিয়েছিলাম। বেশ ভালোভাবে প্রাতরাশ সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম কাছাকাছি ওইখানে যে টুরিস্ট স্পটগুলো রয়েছে সেগুলোই দেখব বলে। প্রথমে আমরা গিয়েছিলাম ওইখানেরই এক পুরনো মন্দিরে। এটা ছিল একটা শিব মন্দির, খুব পুরনো হলেও দেখলাম নিয়মিতই এখানে পুজো হয়। এরপর ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম ওইখানেরই কাছাকাছি আর একটা জায়গায়। ভাই তো 2-3 বার আগে এখানে এসেছে, তাই এই সমস্ত জায়গাগুলোতে ওই আমাদেরকে নিয়ে যাচ্ছিল। বেশ কয়েক বছর আগে এসেছে, কিন্তু দেখছি ওর প্রত্যেকটা রাস্তা অলিগলি সবটাই মনে আছে। যেখানে এখন যাচ্ছি সেখানে যাওয়ার সময় দেখলাম পাহাড় কেটে রাস্তা করা রয়েছে। এই পাহাড়ের গা বেয়ে আঁকা বাঁকা রাস্তা ধরে যেতে কিন্তু বেশ মজা লাগে। বেশ অনেক সময় ওইভাবেই পাহাড়ের কোল ঘেঁষা রাস্তা দিয়ে গিয়ে অবশেষে যে জায়গাটায় পৌঁছলাম আমরা,
সেই পুরো জায়গাটা শালবন দিয়ে ঘেরা। যখন রাস্তাটার মধ্যে দিয়ে যাই এত ভালো লাগছিল, গোটাটাতে শাল গাছে ভর্তি, আর গাছগুলোর মাঝখান থেকে আমরা যাচ্ছি। এইভাবে বেশ অনেকখানি রাস্তা এই শাল গাছের মধ্যে দিয়ে যাওয়ার পরে অবশেষে আমরা সেই জায়গাটায় গিয়ে পৌঁছালাম, যেই জায়গাটা আমরা দেখব বলে গিয়েছিলাম। এই হলো সেই জায়গা, যার নাম হলো কাকড়াঝোড় ড্যাম, যেটার চারপাশটাই পাহাড়ে ঘেরা। এখানে বর্ষাকালে গেলে দেখার মতো সুন্দর লাগতো। তখন পুরো ড্যামটা উপচে জল পড়তে থাকে, কিন্তু আমরা যখন যাই তখন তো বর্ষাকাল ছিল না, তাই অতটা জল ছিল না। ড্যামের একদিকটা ভর্তি জল ছিল, আর এই দিকটা দিয়ে অল্প অল্প জল পড়ছিল। তবে এটাও দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আমরা তো ড্যামটার এই পারে ছিলাম, তারপরে সবাই মিলে ঠিক করা হলো যে আমরা ড্যামটার ওই পারে যাব, কেননা মাঝখান থেকেই ওখানে বেশ ভালো মতন একটা রাস্তা করা ছিল। যদিও এই রাস্তাটা কেউই তৈরি করে দেয়নি, এটা সম্পূর্ণটাই প্রকৃতি প্রদত্ত। দুই ভাই ওই পাশে আগেই চলে গিয়েছিল, আর আমরা দুজন শেষে যাচ্ছিলাম। আমি তো প্রথমে দেখে ভেবেছিলাম যে আমি হয়তো যেতে পারবো না, কিন্তু তারপর মনে কিছুটা সাহস নিয়ে চলেই গেলাম। আর ওই যাওয়ার পথে মিডিলটায় দাঁড়িয়ে যখন চারপাশটা দেখছিলাম, এত সুন্দর লাগছিল যে ওখানে না গেলে তো আমি জানতেই পারতাম না। আমি বড় বড় পাথরের মাঝে দাঁড়িয়ে রয়েছি, আর আমারই নিচ থেকে ড্যামের জল বয়ে যাচ্ছে। ভীষণ ভালো লাগছিল দেখতে। এখানে বেশি জল থাকলে আমরা তো এই রাস্তাটা দিয়ে যেতেই পারতাম না। জলটা তখন কম ছিল বলেই আমরা যেতে পারলাম। কম জল তো, ওখানেই একটা জায়গায় সরু মতো কাটা একটা অংশ ছিল, সেইখান থেকেই ড্যামের জল বয়ে বয়ে চলে যাচ্ছে আঁকা বাঁকা পথ ধরে। কি যে ভালো দেখাচ্ছিল। ওই পথটা টপকে আমরা পৌঁছলাম ড্যামের ওই পারে। এই পারে এসে দেখলাম জায়গাটার সৌন্দর্য যেন আরও বেড়ে গেল। আসলে ড্যামের এই পাড়টা একটু ফাঁকা মতো, ওখানে হয়তো কেউ কেউ কিছু চাষও করেছে। আর আমরা যেই পাড় থেকে এলাম ওই পাড়ে রয়েছে হাজার হাজার শাল গাছ আর পাহাড়। আর ওই পাড় থেকে তো এই সব কিছু ভালোভাবে দেখা যাচ্ছিল না, কিন্তু যখন এই পাড়ে এলাম তখন আরও ভালোভাবে বুঝতে পারলাম প্রকৃতির সৌন্দর্য। ভাগ্যিস এই পাড়ে এসেছিলাম, তা না হলে তো প্রকৃতির এত সুন্দর দৃশ্য থেকে আমি বঞ্চিতই থেকে যেতাম। খুব ভালো লাগলো দেখে। আর ওখানে গিয়ে বুঝলাম প্রত্যেকটা জায়গা থেকে প্রকৃতির একটাই রূপকে দেখতে আলাদা আলাদা রকম লাগে। ওখানে কিছু সময় থেকে আবার চলে এলাম আমরা এই পাড়ে। রাস্তাটা থেকে যাওয়ার সময় দেখলাম এখানে যে শাল গাছগুলো রয়েছে ওই গাছগুলোর শিকড়গুলো কত মোটা মোটা। এক একটা জায়গায় দেখা যাচ্ছিল ওই গাছের শিকড়গুলো, দেখে তো অবাক হয়ে যাচ্ছিলাম। এক একটা শিকড়ে ছিল এক একটা গাছের সমান। আর এখানেই একটা ছোট্ট টিলা মতো ছিল, সেই জায়গাটাতে উঠতে আরম্ভ করেছি। নিচ থেকে দেখে ছোট মনে হলেও ওঠার সময় বুঝলাম এটা কিন্তু বেশ অনেকটাই বড়। আর সেই টিলার ওপর থেকে দেখতে জায়গাটাকে কিছুটা এমন দেখাচ্ছিল, ওই যে প্রকৃতির একই রূপ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, শুধুমাত্র দৃষ্টিকোণ পাল্টাও দৃশ্য বদলে যাচ্ছে। ওপর থেকে জায়গাটাকে দেখতে অদ্ভুত সুন্দর লাগছিল।
কিছু সময় পরে ওই টিলার ওপর থেকে নেমে এসে দেখি যে ভাইরা ওই কাছাকাছি একটা জায়গায় পাথরের ওপরে বসে রয়েছে। তাই দেখে আমিও ঠিক করলাম আমিও যাব। তবে ওদের মতো অতটা দূরে আমি যেতে না পারলেও যতটা পেরেছিলাম তত দূরে গিয়ে ওইখানেই একটা বড় পাথরের ওপরে বসে পড়েছিলাম। আর ওইখান থেকে জায়গাটাকে দেখতে আরও আলাদা লাগছিল। ওখানে বসে বেশ কয়েকটা ছবি তুলে নিয়ে আবার আমরা রওনা দিলাম আরও একটা জায়গায় যাব বলে। আর এখন আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটাও একটা পাহাড় পরিদর্শনে। আর সেই জায়গাটার নাম কিন্তু ভারী মিষ্টি। তোমরাও শুনলে তোমাদেরও খুব পছন্দ হবে নামটা। এখন যে পাহাড়টায় এসেছি সেটার নাম হলো টিয়া পাহাড়। কি সুন্দর না নামটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এই হলো টিয়া পাহাড়। আর এখন আমরা চলেছি এই টিয়া পাহাড় জয় করতে। প্রথমে তো পাহাড়টার নাম শুনে ভেবেছিলাম এখানে বোধহয় অনেক টিয়া পাখি থাকে, তাই হয়তো এমন নাম। কিন্তু না, আমরা ভুল ছিলাম। এই পাহাড়ে ওঠার সময় বুঝতে পারলাম পাহাড়টার এমন নামকরণের পেছনে আসল কারণ কি। কোনো টিয়া পাখি নয়, বরং এই যে তোমরা দেখছো পাহাড়ের গায়ে এই সবুজ সবুজ ছোট ছোট ঘাস, এই ঘাসগুলোই হলো পাহাড়টার এমন নামকরণের পেছনের মূল কারণ। পুরো পাহাড়টা জুড়ে এই সবুজ ঘাসগুলো রয়েছে। এই ঘাসগুলোর উচ্চতা প্রায় 1 হাঁটু করে। আর এই ঘাসগুলোর জন্যই কিন্তু পাহাড়টাকে দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। গোটা পাহাড়টা জুড়ে এই সবুজ ঘাসগুলো রয়েছে তো, তাই নিচ থেকে এই পাহাড়টাকে দেখতে একদম হালকা কচি কলা পাতা রঙের দেখায়। ঠিক টিয়া পাখির গায়ের যেমন রং হয় তেমনই। আর তাই এই ঘাসগুলোর জন্যই এই পাহাড়টার নাম হয়েছে টিয়া পাহাড়। পাহাড়টাকে নিচ থেকে দেখে এতটা উঁচু বলে মনে হয়নি জানো। ভেবেছিলাম খুব তাড়াতাড়ি ওপরে পৌঁছে যাব, কিন্তু ওঠার সময় বুঝতে পারলাম বেশ অনেকটা উঁচু পাহাড়। উঠি সে যেন শেষ আর হয় না। তবে এই পাহাড়ে উঠতে আমাদের সবাইকে কিন্তু বেশ অনেকটা কষ্ট করতে হয়েছে। অনেকটা পরিশ্রমের পর অবশেষে আমরা এই পাহাড়টার চূড়ায় উঠতে পেরেছি। যতগুলো জায়গায় গেলাম সব কটা জায়গায় তো খুব ভালো ছিল, তবে এই টিয়া পাহাড়ের চূড়া সেই ভালো লাগাটাই আলাদা মাত্রা এনে দিল। আর জানো তো এই ঘাসগুলো কিন্তু খুব কাজের। ওই খাটিয়া তৈরি হয় না, সেই খাটিয়া বাঁধা হয় যেই দড়ি দিয়ে, সেই দড়িগুলো কিন্তু এই ঘাস দিয়েই তৈরি হয়। এখানকার বাসিন্দারা এই ঘাসগুলো কেটে নিয়ে গিয়ে রোদে শুকিয়ে সেটা দিয়ে দড়ি তৈরি করে খাটিয়া বাঁধার জন্য। আর এইটা কিন্তু ওখানকার লোকেদের একটা জীবিকা। আমরা টিয়া পাহাড়ের চূড়ায় কিছু সময় থেকে আবার ফিরে চলে এসেছি হোমস্টেতে। আর হোমস্টেতে এসে সবাই স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে আবার নিচে নেমে এসেছিলাম লাঞ্চ করব বলে। আর ওই বাড়িটার সামনেই একটা জবা গাছ ছিল। ফুলগুলো এতটা বড় বড়, আমি সচরাচর এখানে কিন্তু এত বড় জবা ফুল দেখিনি। তাই আবার একবার ওই জবা গাছ আর ওই বাড়িটাকে ক্যামেরাবন্দি করে নিলাম স্মৃতি হিসেবে রাখার জন্য। তারপরেই আমাদের লাঞ্চ চলে এসেছিল। আর সেদিন দুপুরে লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, আলু দিয়ে পুঁই শাকের তরকারি, আর সঙ্গে ছিল ডবল ডিমের অমলেট, আর শেষ পাতে ছিল পাঁপড় ভাজা আর চাটনি। আমরা 2 দিন ধরেই চিকেন খাচ্ছিলাম বলে তাই আর কারোরই চিকেন খেতে ইচ্ছে হলো না, সেই জন্য সবাই ডবল ডিমের অমলেট নিয়েছিলাম। এই হালকা খাওয়ার বেশ তৃপ্তি ভরে খাওয়া হলো দুপুরে। আমরা তো এখানে 2 দিন ছিলাম, এই 2 দিনেই যা যা রান্না করেছিলেন ওনারা সব কটার টেস্ট কিন্তু ভালোই হয়েছিল। দুপুরের খাওয়া দাওয়া সেরে ওই 10-15 মিনিট মতো রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এবার আমরা ধরলাম ফেরার পথ।
আর এই ফেরার সময় একটা রাস্তা পড়েছিল, এত সুন্দর, চোখে না দেখলে তা বিশ্বাস করাই যায় না। অপূর্ব সুন্দর ছিল রাস্তাটা। দুধারে সারি দিয়ে শাল গাছ, আর শাল গাছের পাতা আবার রাস্তার দুধারে পড়েছিল, তবে সেগুলো শুকনো পাতা। চারিদিকটা দেখতে এত সুন্দর লাগছিল, সবুজ, লাল, হলুদ, বাদামি বিভিন্ন রঙের পাতা পড়েছিল রাস্তার দুপাশে, আর তারই মাঝখান থেকে কালো আঁকাবাঁকা রাস্তা। আর পাহাড়ি রাস্তা হওয়ার কারণে রাস্তাটা অনেকটা করে উঁচু নিচুও ছিল। যতগুলো রাস্তা দিয়ে গেলাম তার মধ্যে এই রাস্তাটা আর ওই শালবনির জঙ্গলের রাস্তাটা ছিল অপূর্ব সুন্দর। আমার এই দুটো রাস্তাই খুব ভালো লেগেছিল। আর ফেরার পথে আমরা আবার গিয়েছিলাম ঝিলিমিলিতে। ওখানে রিমিল ইকো ট্যুরিজমে যাব বলে। এই হচ্ছে রিমিলের গেট, আর এর ভেতরে রয়েছে সব এক একটা হোমস্টে। তবে প্রত্যেকটা হোমস্টেই ছিল একটার থেকে একটা আলাদা আর খুব সুন্দর। এখানে আবার ট্রি হাউসও রয়েছে, আর রয়েছে এই রিমিলের ভেতরেই একটা রেস্টুরেন্ট। এর ভেতরটা ছিল অনেকটা জায়গা, তাই আমরা পুরোটা তো সম্ভব হয়নি, তবে সামনেই যতটা পেরেছিলাম ঘুরে ঘুরে চারপাশটা দেখে নিয়েছি। এখানে আবার বাচ্চাদের জন্য একটা পার্ক মতো করা রয়েছে, সেখানেই অনেকগুলো স্লিপ, দোলনা এই সমস্ত রাখা রয়েছে।
চারিদিকে রয়েছে অনেকগুলো বসার জায়গা, আর এর ভেতরে আবার একটা বড় পুকুরও রয়েছে। আমরা চারপাশটা একটু দেখে নিয়ে একটা বসার জায়গায় বসে কিছু সময় রেস্ট নিচ্ছিলাম। আর ওই যে ওখানে যে রেস্টুরেন্টটা ছিল সেখান থেকেই একটা থামস আপ আনা হয়েছিল, সেইটাই সবাই মিলে বসে গল্প করতে করতে খেলাম। আমরা তো দুপুরে খেয়ে বেরিয়েছিলাম, তাই পেট তো ভারী ছিল, সেই জন্য আর কোনো কিছুই কেনা হয়নি, শুধু একটা কোল্ড ড্রিঙ্কসই নেওয়া হয়েছিল। তারপর ওখান থেকে বেরিয়ে শুরু হলো আমাদের বাড়ি ফেরার যাত্রা। ওখান থেকে অনেকটা পথ এসে পৌঁছালাম আমরা ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম পৌঁছাতে ভালোই সন্ধে হয়ে গিয়েছিল, আর তখন সবারই খিদে পেয়ে গিয়েছিল, তাই ওখানেরই একটা রেস্টুরেন্ট দেখে দাঁড়িয়ে আমরা সবাই মিলে সন্ধ্যের টিফিনটা সেরে নিলাম। বাকি সবাই নিয়েছিল স্টিম মোমো, আর আমি নিয়েছিলাম 1 প্লেট ফ্রাইড মোমো। মোমোগুলো সবে মাত্রই করেছিল, সেই জন্য ওটা তো গরম ছিলই, আর আমি তো আবার ফ্রাইড মোমো নিয়েছিলাম, তাই ওটা আরও বেশি গরম ছিল। সবাই 1 প্লেট করে মোমো খাওয়ার পরে আমরা নিয়েছিলাম 2 প্লেট চিকেন ফ্রাইড রামেন। ওটারও টেস্ট করেছিল দুর্দান্ত। 1 প্লেটে অনেকটা করে দিয়েছিল, আমি তো একা খেতেই পারতাম না, সেই জন্য আমরা দুজন মিলে একটা প্লেটের রামেন খেলাম। এই রামেন খাওয়ার পরে আমরা চিকেন পাকোড়া নিয়েছিলাম। প্রত্যেকটা খাবারেরই টেস্ট ছিল খুব ভালো, কোনোটাই আগে থেকে বানানো ছিল না। আমরা অর্ডার দেওয়ার পরেই কিছু সময় বসতে হয়েছিল, আর সেই সময় ওনারা তৈরি করে দিচ্ছিলেন, আর তাই জন্যই প্রত্যেকটা আইটেম ভীষণ গরম ছিল। চিকেন পকোড়ারও টেস্টটা ভালোই হয়েছিল। ওখানে সন্ধে খাওয়া দাওয়া সেরে আবার আমরা ধরলাম আমাদের বাড়ি ফেরার পথ। তবে ঝাড়গ্রাম থেকে বাড়ি পৌঁছানোর মিডিলের রাস্তায় আমরা অনেকবার দাঁড়িয়েছিলাম। ওই কোনো একটা চা দোকান দেখে দাঁড়িয়ে যেতাম, সেখানেই সবাই চা বা কফি যে কোনো কিছু একটা খেয়ে নিতাম। খিদে তো পাইনি, তবে একটু এনার্জি বুস্ট করার জন্য আর কি। সেই কাঁকড়াঝোড় থেকে বাড়ি পর্যন্ত পুরো জার্নিটা ছিল প্রায় 7 ঘন্টার ওপরে। আমরা কাঁকড়াঝোড় থেকে দুপুর 3:30টার সময় বেরিয়েছিলাম, আর বাড়ি ফিরতে সেই রাত্রি 11টা বেজে গিয়েছিল। তবে পুরো ট্রিপটা ভীষণ ভালো ছিল, খুব আনন্দ করে মজা করে কাটিয়েছি ওই 2 দিন। তোমরাও যদি কাজের ফাঁকে আমাদের মতো হাতে মাত্র 2 দিন সময় পাও, তাহলে তোমরা নিশ্চয়ই একবার এই জায়গাটা থেকে ঘুরে এসো, ভীষণ ভালো লাগবে তোমাদের। প্রকৃতির নিখুঁত সৌন্দর্য তো আর ক্যামেরার লেন্সে ধরা পড়ে না, তাই প্রকৃত অর্থে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হলে তোমাদেরকে ওই জায়গাটায় যেতে হবে। নিজের চোখে প্রকৃতিকে উপলব্ধি করার অভিজ্ঞতা কখনোই কোনো কিছুর সঙ্গেই তুলনা করা যায় না, সেটা সব সময়ের জন্যই উত্তম মানের হয়। আবার কখনো এরকম 2 দিন হাতে সময় পেলে চলে যাব প্রকৃতির আলাদা আরেক জায়গার সৌন্দর্য উপভোগ করতে। আশা করছি আমাদের এই পুরো জার্নিটা দেখে তোমাদেরও খুব ভালো লাগলো। সময় হলে তোমরা একবার যেও, কিন্তু বিশ্বাস করো তোমরা নিরাশ হবে না। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সাথে আমার এমন গল্প আরও অনেক হবে আগে। টাটা।